state whether the phase shift is leading or lagging, determine the magnitude of the output when the input is 120 ভোল্ট। তাহলে তিনটা ম্যাথ আছে এখানে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি ফার্স্টে ভি নট বের করা। তাহলে এখন এইখানে হলো ভি নট বের করতে হলে আবার মানে দুইটা পয়েন্টের ভোল্টেজ নেওয়া লাগবে, তাই না? এখানে একবার নেওয়া লাগবে, এখানকার ভোল্টেজ বের করা লাগবে, তারপরে ভি নট বের করা লাগবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা ধরলাম যে এই ভোল্টেজটা ভি ওয়ান, এটা হলো ভি টু, আর এটা হলো ভি আই, এটা ভি নট। তাহলে আমাদের তো ভি ওয়ান বের করতে হলে আগে হচ্ছে এই পোর্শনটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করা লাগবে। তো আমরা ধরলাম যে এই পোর্শনের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হচ্ছে জেড ওয়ান। তাহলে জেড ওয়ান সমান কত হবে? জেড ওয়ান সমান হবে হলো এইটা 30 আর এই জে সিক্সটি হলো সিরিজ, তার সাথে জে থার্টি প্যারালাল। তাহলে আমরা এটা এভাবে লিখি যে 30 প্লাস জে সিক্সটি, এটার সাথে হলো প্যারালাল জে থার্টি, তার সাথে সিরিজে আছে হলো 40, এদের সাথে আবার প্যারালাল আছে কত? জে টেন। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে আমরা একটু কাজ করে রাখবো, সেভ করে রাখবো ভ্যালুটা। আমরা ভি টু বের করার সময় কিন্তু আমাদের এই যে এইটা কাজে লাগবে, হ্যাঁ? এই জন্য আমরা এটাকে একটা ভেরিয়েবলে সেট করে নিব, এ ভেরিয়েবলে ক্যালকুলেটরে সেট করে নিব, সেভ করে নিব। আচ্ছা, তাহলে জেড ওয়ানটাকে আমরা বের করি। তাহলে এইটুকে আমরা 30 প্লাস জে সিক্সটি, এটাকে আমরা এই ভেরিয়েবলে সেভ করে নিই। আচ্ছা, এটা পরে করি, আগে আমরা জেড ওয়ানটা বের করি। তাহলে জেড ওয়ান কত আসতেছে? 30 প্লাস, তাহলে এইটা আর এটা প্যারালাল আগে আমরা করি। তাহলে এটা হবে কত? 30 প্লাস 60 জে ইন্টু 30 বাই 30 প্লাস একবার 90 জে বসাই দিলাম, হ্যাঁ? আর এইটার সাথে আবার 40 হলো সিরিজে, প্লাস করলাম আমরা 40। আচ্ছা, এবার এইটার সাথে হলো প্যারালাল আছে 10। তাহলে আমরা এখানে লিখবো হলো যে অ্যান্সার ইন্টু 10 জে বাই অ্যান্সার প্লাস 10 জে। আচ্ছা, তাহলে এইটাকে আমরা একবারে লিখে রাখি। 9.027 আর 80.24, 9.027 80.24, এটা হলো জেড ওয়ান। তাহলে এখন ভিআই কত হবে? ভিআই সাথে 820 আর জেড ওয়ান সিরিজে আছে। তাহলে আমরা ভি ওয়ান সমান কত পাবো? ভি ওয়ান সমান ভিআই ইন্টু জেড ওয়ান বাই জেড ওয়ান প্লাস 20, তাই না? তাহলে এখন জেড ওয়ান কত আছে? জেড ওয়ান তো এটা পাইলাম, তাহলে আমরা এখন এটা বের করছি। তাহলে এটা হলো জেড ওয়ান। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখলাম হলো, উপরে দিলাম হলো অ্যান্সার, আর নিচে হলো অ্যান্সার প্লাস 20। আচ্ছা, তাহলে এটা আসলো কত? 0.3875, 57.789। তাহলে 0.387 অ্যাঙ্গেল হচ্ছে 57.78 ইন্টু ভিআই। তাহলে ভি ওয়ান পেলাম আমরা এত। এখন আমাদের ভি নট কত আসবে? ভি নট হচ্ছে এই শুধু জে সিক্সটির অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা। তাহলে ভি নট সমান কত পাবো? ভি টু ইন্টু জে সিক্সটি বাই 30 প্লাস জে সিক্সটি, তাই না? তাহলে আমাদের ভি টু বের করা লাগবে। তাহলে ভি টু এর জন্য আমাদের কোনটুকু দরকার? ভি টু এর জন্য হচ্ছে আমাদের এইটুকুর ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা দরকার। তাহলে এটাকে আমরা সাপোজ জেড টু বললাম।
তাহলে Z2 সমান কত? Z2 সমান আছে 30 প্লাস J60, তার সাথে প্যারালাল J30, 30 প্লাস J60, এর সাথে প্যারালাল আছে হলো J30। আচ্ছা, এটা তাহলে কত হচ্ছে? 30 প্লাস 60, এটা যখন সেভ করবো আমার আর মনে নাই, ইন্টু 30 ডিভাইডেড বাই 30 প্লাস 90, তাহলে 3 প্লাস 21 যায়। তাহলে এটা পেলাম আমরা Z2। তাহলে V2 সমান কত আসবে? V2 সমান হচ্ছে V1 ইন্টু এই Z2 বাই Z2 প্লাস 40, তাই না? Z2 বাই 40 প্লাস Z2। তাহলে এখন এটা দেখি কত আসে। এটাই আমাদের Z2। তাহলে আমরা এটা দিতে পারি এরকম যে অ্যান্সার বাই অ্যান্সার প্লাস 40। 0.443 আর ওটা হলো 55.84। 0.443 অ্যাঙ্গেল হচ্ছে 55.84 V1। এখন V1 এর ভ্যালু আবার এটা, তাহলে এখন আমরা এটা লিখি 0.443 অ্যাঙ্গেল 55.84 ইন্টু হলো 0.387, অ্যাঙ্গেল হচ্ছে 57.78 VI। তাহলে এখন এটা দেখি আমাদের VI এর সাথে এটা কত আসে। তাহলে এটার সাথে আমরা গুণ করব, তাহলে অ্যান্সার ইন্টু 0.387 অ্যাঙ্গেল কত আছে? এটা 57.78। তাহলে এটা হলো 0.1715, 113.62। 0.1715 অ্যাঙ্গেল হচ্ছে 113.62 VI। আচ্ছা, তাহলে এটাই তো ভি নট। আচ্ছা, এটা V2, তাহলে এখন আমাদের ভি নট লাগবে। ভি নট সমান কত? ভি নট সমান V2 ইন্টু এটা কত আসলো? V2 ইন্টু J60 ডিভাইডেড বাই হলো J60 প্লাস 30। তাহলে V2 ইন্টু J60 বাই হলো J60 প্লাস 30, মানে J60 আর 30 এখানে সিরিজে আছে, তাই আমরা এভাবে লিখলাম। তাহলে V2 সমান হচ্ছে কত? এইটা। তাহলে 0.1715 অ্যাঙ্গেল হচ্ছে 113.62 ইন্টু J60 বাই হচ্ছে J60 প্লাস 30 ইন্টু VI। এটা দেখি কত আসে। তাহলে এটাতে আমরা এই অ্যান্সারের সাথে গুণ করব কত? 60J বাই হলো 60J প্লাস 30। এটা হচ্ছে 0.1534, 140.185। তাহলে 0.1534 140.18 ডিগ্রি। এর সাথে আছে হলো কত? ইন্টু VI। তাহলে আমাদের হচ্ছে ভি নট বাই VI কত আসলো? ওই 0.1534 140.18 ডিগ্রি, তাই তো? তাহলে আমাদের ফেজ শিফট কত হবে? আমরা ফেজ শিফট লিখতে হচ্ছে আর্গুমেন্ট অফ
ভি নট বাই ভি আই সমান কত, আর্গুমেন্ট অফ এই 0.1534 140.18 ডিগ্রি। তাহলে এখন শিফট আর্গুমেন্ট অ্যান্সার 140.18 তাহলে এটা কি লিডিং না ল্যাগিং? যেহেতু এটা পজিটিভ আসছে অ্যাঙ্গেল, তার মানে হচ্ছে লিডিং ফেজ শিফট, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু দুইটা পেয়ে গেলাম, ক্যালকুলেট দ্য ফেজ শিফট এটাও হলো, আর স্টেট দ্য ফেজ শিফট ইজ লিডিং অর ল্যাগিং এটাও হলো। তাহলে আমরা দেখলাম ফেজ শিফট হলো লিডিং। এখন এখানে বলতেছে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য আউটপুট ওয়েন দ্য ইনপুট ইজ 120 ভোল্ট। তাহলে এখানে অ্যাঙ্গেল বলে দেওয়া নাই, মানে আমরা ধরে নিব এটা 120 জিরো। তাহলে আমরা তো জানি ভি নট বাই ভিআই রিলেশন হচ্ছে এইটা, তাহলে এখান থেকে আমরা একবারে ভি নট বের করে ফেলতে পারি। তাহলে সি নাম্বারটা কি হবে, যে ভি নট সমান 0.1534 অ্যাঙ্গেল 140.8 ইন্টু ভিআই। তার মানে ভিআই কত আছে 120। তাহলে আমরা এখানে ভিআইটা বসাই দিব। তাহলে 0.1534 অ্যাঙ্গেল 140.18 ইন্টু 120 অ্যাঙ্গেলে 0। তাহলে এটা দেখি কত আসে, 0.1534 অ্যাঙ্গেল হচ্ছে 140.18 ব্র্যাকেট দিয়ে নিলাম। আচ্ছা, আর এটা কত 120 0। তাহলে এটা আমরা পাইলাম হলো 18.40 140.18 18.40 140.18 ভোল্ট। যেহেতু ম্যাগনিটিউড বলছে, তাহলে আমরা এটা ম্যাগনিটিউড কত পাবো, ভি নট সমান 18.40 ভোল্ট। এটা হলো অ্যান্সার। ম্যাগনিটিউড মানে এটার মডুলাস, তার মানে শুধু এই এটুকু আমরা নিব, ভ্যালুটা অ্যাঙ্গেল নেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা কি বোঝা গেল? তাহলে ফেজ শিফট জিনিস আর এটা বোঝা গেল পুরোটা? জি ভাই। ওকে, আর কোনটা বাকি আছে? স্যার কোনটা বাকি নাই। এবার আমরা একটু থিওরি করব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু পাওয়ার ফ্যাক্টর বের করার কিছু সিস্টেম দেখব, তারপরে পাওয়ার ক্যালকুলেশনটা দেখব। আচ্ছা, এসি সার্কিটের ক্ষেত্রে আমরা জানি আই সমান কত, আই সমান হচ্ছে ভি বাই জেড, তাই না? তার মানে এখান থেকে আমরা পাবো জেড সমান কত, জেড মানে ইম্পিডেন্স, তাহলে জেড সমান হচ্ছে ভি বাই আই। তার মানে ভি কে আমরা যদি এভাবে লিখি, ভি অ্যাঙ্গেল অফ থেটা ভি, আই অ্যাঙ্গেল অফ থেটা আই। তাহলে আমরা জানি ভাগের সময় কি হয়, এটাকে আমরা ভি বাই আই রাখলাম। আর কমপ্লেক্স নাম্বারে দুইটা কমপ্লেক্স প্রপার্টি ভাগ হলে সেটা বিয়োগ হয়ে যায়, তাই না? অ্যাঙ্গেলটা এরকম বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা এইটার কোসাইনকেই তো লিখি পাওয়ার ফ্যাক্টর, কস অফ থেটা ভি মাইনাস থেটা আই। আর তাহলে এই যে ভি বাই আই, এটাকে আমরা লিখতে পারি মডুলাস জেড, মডুলাস অফ জেড। আর এখানে অ্যাঙ্গেলটা থাকতেছে কত, অ্যাঙ্গেল থাকতেছে থেটা ভি মাইনাস থেটা আই। তাহলে এটাই হলো আমাদের
এইটার কোসাইনটাই হলো আমাদের কিসে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এটার কোসাইন করলে আমরা পাওয়ার ফ্যাক্টর পাই। আচ্ছা, তাহলে এখন আমরা দেখছিলাম এর আগে পাওয়ার ফ্যাক্টর পড়ার সময় যে জেড এর অ্যাঙ্গেল যদি জেড মানে তো ইম্পিডেন্স তাই না, তাহলে ইম্পিডেন্সের অ্যাঙ্গেল জেড এর ক্ষেত্রে থেটা যদি পজিটিভ আসে তাহলে কি হবে, পিএফ হলো ল্যাগিং তাই না, আর যদি নেগেটিভ আসে তাহলে পিএফ হবে লিডিং। আচ্ছা, এটুকু আমরা আগের দিন দেখছিলাম। তাহলে আজকে আমরা হচ্ছে কিছু পাওয়ার দেখবো, এসি পাওয়ার। তাহলে এসি সার্কিটের পাওয়ার কয় প্রকার? এসি পাওয়ার হচ্ছে 3 প্রকার না? এসি পাওয়ার হচ্ছে 3 প্রকার। একটা হলো কি, একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, আর আরেকটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, আর আরেকটা কি বলে, সাব্বির ভাই, অ্যাক্টিভ পাওয়ারের আরেকটা নাম কি, রিয়েল পাওয়ার তাই না? সাব্বির ভাই, হ্যাঁ। জেটের অ্যাঙ্গেল আর আপনার ওই যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কিন্তু সেম না? আসলে সেম বলতে কি, অ্যাঙ্গেল বিভিন্ন রকম হতে পারে। আমরা পাওয়ার ফ্যাক্টর জেড থেকেও পাই, আমরা পাওয়ার ফ্যাক্টর পাওয়ার থেকেও পাই। তো যেটা থেকে পাই না কেন, ওই অ্যাঙ্গেলটা আমাদের হচ্ছে, অ্যাঙ্গেলটা হচ্ছে কিছু ভোল্টেজ আর কারেন্টের যে অ্যাঙ্গেলের যে ডিফারেন্স, এই ক্ষেত্রে সেটাই হলো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। আর যদি পাওয়ার আসে, পাওয়ারের ক্ষেত্রে আসে, আস্তে আস্তে আসি, তাহলে বুঝতে পারবি জেডের ক্ষেত্রে এটা, ঠিক আছে, জেডের ক্ষেত্রে হলো এটা। যদি কারেন্ট থাকে তাহলে কারেন্টের অ্যাঙ্গেল, শুধু কারেন্ট দেওয়া থাকলে দেখা যাচ্ছে নেগেটিভ মানে আমরা ধরি ল্যাগিং, পজিটিভ মানে লিডিং। শুধু ভোল্টেজ থাকলে পজিটিভ মানে লিডিং, নেগেটিভ মানে ল্যাগিং। আর জেড থাকলে পজিটিভ মানে ল্যাগিং, নেগেটিভ মানে লিডিং। তাহলে এইটা এইরকম ভাবে আমরা ধরে নিব আর কি। আচ্ছা, এখন এটা কেন হয় এটা আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার আর রিয়েল পাওয়ার, আর আরেকটা হচ্ছে কি রিঅ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, এখন আহ, এই অ্যাপারেন্ট পাওয়ার বা এইটা হচ্ছে, অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এস তাই না, এটা মানে হলো ভিআই, এস মানে হচ্ছে ভিআই। আর অ্যাক্টিভ পাওয়ারকে পি দ্বারা আমরা কি দ্বারা বসাই, পি সমান ভিআই কস থেটা বা কস ফাই। আর রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কত, ভিআই সাইন থেটা বা সাইন ফাই। তাহলে এখন পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কস থেটা। তাহলে এখন আমরা একটু দেখি, আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা দেখবো আর পাওয়ার ট্রায়াঙ্গেলটা দেখবো, ওখান থেকে আমরা এই যে এই অ্যাঙ্গেলের বিষয়টা বুঝতে পারবো। যেমন আমরা যে ইম্পিডেন্স অ্যাঙ্গেল দেখি, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, আচ্ছা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে কি, আর আর কোন দিকে থাকে, ধর এদিকে আমরা আর নিলাম, তাহলে এক্সেল কোন দিকে থাকবে, কোন থেকে? মাথা বরাবর পারপেন্ডিকুলার দিকে। আচ্ছা এক্সেল ওর নিচের দিকে থাকবে না, জি ভাই। এক্সেল মানে, এক্সেল মানে কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, তো ইন্ডাকটিভ জি। হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা রেজিস্ট্যান্স এই বরাবর মানে এই বরাবর মনে করছে ভোল্টেজও আছে, ঠিক আছে, সোর্স ভোল্টেজ। তাহলে ভোল্টেজের সাথে মানে রেজিস্ট্যান্স যেদিকে ওই সোর্স ভোল্টেজ ওদিকেই থাকে, রেজিস্ট্যান্সের সাথে কোনো অ্যাঙ্গেল চেঞ্জ হয় না। কিন্তু ইন্ডাকটেন্স হলে কি হয়, ইন্ডাক্টরের ক্ষেত্রে 90 ডিগ্রি লেগে যায়, আর রিঅ্যাকট্যান্স হলে 90 ডিগ্রি লিডে যায়। তাহলে এটা হলো এক্সসি। এখন যদি এখানে দুইটা কেস হতে পারে, এক নাম্বার হচ্ছে এক্স এল গ্রেটার দেন এক্সসি, আর দুই নাম্বার হচ্ছে কি যে এক্স এল লেস দেন এক্সসি। এখন যদি এক্স এল গ্রেটার দেন এক্সসি হয় তাহলে কি হবে, এই দুইটার আমরা যে বিয়োগফলটা পাবো তার রেজাল্টেন্টটা নিচের দিকে থাকবে না, অর্থাৎ এরকম থাকবে। সাব্বির ভাই, হ্যাঁ, এক্সেল কোন দিকে থাকে না? এক্স এল উপরের দিকে থাকে।
জি ভাই, এক্সেল হইতেছে ওই পারপেন্ডিকুলার থাকে উপরের দিকে ও সরি আর এক্স থাকে নিচে। এক্স সি হলো নিচে, হ্যাঁ মাইনাস জে এক্স, জি স্যার, জি ভাই, মাইনাস উল্টাই গেছে। জে এক্স আর প্লাস জে এক্সেল। ও ঠিকই আছে, এক্সেল মানে তো জে ওমেগা এল, জে মানে তো প্লাস 90 ডিগ্রি, আর এক্সি মানে তো হচ্ছে মাইনাস জে বাই ওমেগা সি। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্সেল এক্সি। আচ্ছা তাহলে সাপোজ এটা আমরা ধরলাম, তাহলে এদিকে আমাদের ছিল আর, বা এদিকে হলো সে ভি ভোল্টেজ ছিল, আর রেজাল্টেন্ট যেটা আসলো এক্সেল, সে এক্সেলটা হলো এইটা, এখান থেকে এইটুকু যেটা আসছে, তাহলে এটা আমরা কি বলবো, এটা হচ্ছে এক্স এল মাইনাস এক্স সি, তাই না, এক্স এল মাইনাস এক্স। এখন এটা আমাদের আমাদের জেড, এটা হলো ইম্পিডেন্স, তাহলে ইম্পিডেন্সটা কত, ইম্পিডেন্স হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে জেড কত আসবে, আচ্ছা এই এক্স এল রুট মাইনাস এক্স কে আমরা যদি এক্স বলি, তাহলে জেড সমান তো আমরা জানি রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না। আচ্ছা, আর পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কোনটা হবে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল এটা। এখন আচ্ছা, এইভাবে না আঁকায় আমি একটু ইয়ে করে আঁকি। এভাবে আঁকালে একটু বুঝতে সমস্যা হবে। ওই সামনের দিক দিয়ে আঁকায়, মানে এটা ছিল আমাদের এক্স, এক্স মানে হচ্ছে কত, এক্স এল মাইনাস এক্স সি, এই বরাবরই ছিল আমাদের ভি আর আর, এটা হলো জেড, এটা হলো সেই অ্যাঙ্গেল থিটা। এখন এখন জেড এর অ্যাঙ্গেল পজিটিভ যদি হয়, জেড এর অ্যাঙ্গেল পজিটিভ হলে এই লোডটাকে আমরা কি বলি, তাহলে এটা কি ইন্ডাকটিভ লোড না, কারণ এক্সেল এক্সেল এর ইয়ে যদি বেশি হয়, এক্সেল এর ভ্যালু যদি বেশি হয়, এক্সি যদি কম হয়, তার মানে আমরা বলতে পারি এটা ইন্ডাকটিভ লোড। আর ইন্ডাকটিভ লোডের পাওয়ার ফ্যাক্টর কি হয়, ইন্ডাকটিভ লোডের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাগিং। এই জন্য আমরা ধরি যে এই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি থিটার মান পজিটিভ আসে, পজিটিভ মানে আমরা বুঝি ইন্ডাকটিভ লোড, আর ইন্ডাকটিভ লোডের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাগিং। এই জন্য জেড এর ক্ষেত্রে অ্যাঙ্গেল যদি পজিটিভ আসে, তাহলে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি হয়, ল্যাগিং। আর নেগেটিভ আসলে লিডিং হবে, তাহলে নেগেটিভ আসলে লিডিং কিভাবে হবে, এখানে যদি এখন এক্স এল লেস দ্যান এক্স সি হয়, তাহলে এটা আমরা একবারে লিখে দিই এরকম, তাহলে এটা হলো সে জেড, এদিকে আছে আর, এটা হলো এক্স, তাহলে এক্স সমান কত, এক্স সি মাইনাস এক্স, তাই না, এখানে এক্স সি বড়, এক্স সি মাইনাস এক্স এল, তাহলে এই ক্ষেত্রেও এই থিটা এটা এই বরাবর আছে সে ভি। তাহলে যদি এই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অ্যাঙ্গেলের ভ্যালু নেগেটিভ আসে, ঠিক আছে, থিটার ভ্যালু নেগেটিভ আসে বা এইটাও নেগেটিভ আসে, তাহলে আমরা কি বলতে পারি, এটা একটা ক্যাপাসিটিভ লোড, তাই না, তাহলে এই লোডটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড। আর ক্যাপাসিটিভ লোডের পাওয়ার ফ্যাক্টর কি হয়, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে লিডিং। তাহলে ক্যাপাসিটিভ লোড হলে আমরা দেখব, আমরা বলবো হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, ইন্ডাকটিভ লোড হলে আমরা বলবো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আর ইম্পিডেন্স ইম্পিডেন্স অ্যাঙ্গেলের ক্ষেত্রে পজিটিভ অ্যাঙ্গেল যদি পজিটিভ আসে, তাহলে আমরা বলবো ল্যাগিং, নেগেটিভ আসলে বলবো লিডিং। এবার আমরা পাওয়ার ট্রায়াঙ্গেলটা যদি দেখি, তাহলে এটা তো বোঝা গেল যে জেড এর অ্যাঙ্গেল পজিটিভ আসলে কেন লিডিং ল্যাগিং হয়, আর নেগেটিভ আসলে কেন লিডিং হয়।
আচ্ছা, এই যে এখান থেকেও দেখ আমরা ভি যদি রেফারেন্স যদি 0 ধরি, এটাকে যদি 0 ডিগ্রি ধরি, তাহলে এর এদিকে গেলে কি পজিটিভ অ্যাঙ্গেল না? ঘড়ির কাঁটার বিপরীতে গেলে পজিটিভ অ্যাঙ্গেল। তার মানে অ্যাঙ্গেল পজিটিভ হলে এটা ইন্ডাকটিভ লোড, ইন্ডাকটিভ লোড হলে পিএফ ল্যাগিং। এখানে এটা যদি আমরা 0 ডিগ্রি ধরি, তাহলে এদিকে আসলে হলো নেগেটিভ অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেল নেগেটিভ মানে কি হচ্ছে? পাওয়ার ফ্যাক্টর লিডিং। এটা ক্যাপাসিটিভ লোড, আর ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে লিডিং পিএফ হয়। আচ্ছা, এবার আমরা একটা পাওয়ার ট্রায়াঙ্গেলটা দেখি। এই পাওয়ার ট্রায়াঙ্গেলটা কিন্তু অনেক সময় থিওরিতেও আসে। তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেল কেমন হয়? পাওয়ার ট্রায়াঙ্গেল হচ্ছে এই বরাবর হলো পি থাকে, তাই না? রেজিস্টিভ লোডের ক্ষেত্রে পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার পি থাকে। এর এই দিকে দেখা যাচ্ছে থাকে হলো কত? তাহলে উপরের দিকে থাকে হলো কিউ এল, আর নিচের দিকে থাকে হলো কিউ সি, তাই না? না, ওটা কি? আচ্ছা, এক মিনিট দাঁড়াও। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, আমি একটু আসছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে অ্যাপারেন্ট পাওয়ারের ক্ষেত্রে আমরা এরকম দেখি যে এদিকে থাকে আমাদের হচ্ছে পি, এদিকে হলো কিউ, আর এটা হলো এস, এটা হলো থেটা। তাহলে এই তিনটার ক্ষেত্রে হয় কি যে এটা তো আমরা জানি এটা অ্যাক্টিভ পাওয়ার, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এই এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আবার প্লাস মাইনাস হইলে
সেটা লিডিং নাকি ল্যাগিং সেটাও ডিফাইন করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি মনে রাখবো যে অ্যাপারেন্ট পাওয়ার যদি আমরা এখান থেকে একটু অ্যাঙ্গেল হিসেবে লিখি যে এস সমান পি সমান কত লেখা যায়, পি সমান হচ্ছে এস cos থিটা, আবার হচ্ছে কিউ সমান এস এস সাইন থিটা। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো থিটা। আর এস সমান কত, এস সমান হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, সাপোজ এখান থেকে আমরা যেহেতু পাওয়ার ফ্যাক্টর cos থিটা, আমরা এখান থেকে যদি যাই তাহলে cos থিটা সমান আমরা কত পাবো, cos থিটা সমান হচ্ছে পি বাই এস, তাই না, পি বাই এস। এখন শুধু এইটা দেখে তো আর আমরা বলতে পারবো না যে এটা লিডিং নাকি ল্যাগিং। যদি লিডিং হয় পি এর ক্ষেত্রে ওই একই বিষয় যে cos এটা হচ্ছে লিডিং হবে কখন, যদি পি এর অ্যাঙ্গেল নেগেটিভ আসে, সরি এখানে যদি cos থিটা নেগেটিভ আসলে লিডিং, পজিটিভ আসলে হলো ল্যাগিং। মানে ইম্পিডেন্সের সাথে এটা সেম, ঠিক আছে। তাহলে ইম্পিডেন্সের ক্ষেত্রে আমরা এরকম দেখলাম। এখন এইটা তাহলে ইম্পিডেন্সের সাথে সেম কিভাবে হলো, এবার একটু এখানে আসি। তাহলে এখানে বোঝা গেল কি যে এই পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়েও আমরা যদি পাওয়ার দিয়ে হচ্ছে ইয়ে বের করি, পাওয়ার ফ্যাক্টর বের করি তিনটা পাওয়ার দিয়ে, তাহলে যদি cos থিটার মান যদি নেগেটিভ আসে তাহলে সেটা হলো লিডিং, পজিটিভ থাকলে ল্যাগিং। এটা সাধারণত এইভাবেও লেখা হয় এস থিটা, ঠিক আছে। আর এই ক্ষেত্রে এই থিটা যদি পজিটিভ আসে তাহলে কি হবে, লিডিং, এই সরি ল্যাগিং। এটা হলো ল্যাগিং। আর যদি নেগেটিভ আসে তাহলে হলো লিডিং। তাহলে এখন এটা কিভাবে হচ্ছে, এবার আমরা একটু এটা দেখি। আমরা যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে দেখলাম, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে কিরকম ছিল যে এই বরাবর ছিল হলো আর, আর এর উপরের দিকে ছিল হলো কি এক্স এল, নিচের দিকে ছিল হলো এক্স সি। তাহলে তাই যদি হয় তাহলে এখন যদি আমরা পাওয়ার বের করি তাহলে কিউ এর ভ্যালু কত হবে, এই এক্সেল বরাবর যে পাওয়ার সেটা কত হবে, যে আই স্কোয়ার এক্সেল আমরা লিখতে পারি। ধর আমরা জানি পাওয়ার সমান কত, পি সমান হচ্ছে আই স্কোয়ার জেড, এরকম লেখা যায়। পি সমান মানে যে কোনো পাওয়ার পরে কারেন্টের স্কোয়ার ইন্টু ইম্পিডেন্স। তাহলে এখানে সাপোজ আমরা এটা লিখলাম আই স্কোয়ার ইন্টু এক্সেল, আর এখানে লিখলাম আমরা আই স্কোয়ার ইন্টু মানে আই এল স্কোয়ার এক্সেল আই সি স্কোয়ার এক্সি, ঠিক আছে। তাহলে এই পাওয়ারটাকে আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে কিউ এল আর এটা হচ্ছে কিউ সি, তাই না। এটা ইন্ডাক্টরের পাওয়ার, এটা ক্যাপাসিটরের পাওয়ার। যেহেতু এদের ইম্পিডেন্স এইদিকে, তাহলে কারেন্টের এর অ্যাক্রসে কারেন্ট হতে এই বরাবরই যাবে, তাহলে পাওয়ার আমরা এই বরাবরই পাবো। ইন্ডাক্টরের ক্ষেত্রে উপরের দিকে পাবো, ক্যাপাসিটরের ক্ষেত্রে নিচের দিকে পাবো। তাহলে এরকম যদি পাই তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে এদের রেজাল্টেন্ট পাওয়ার তো যে কোনো একদিকে যাবে, তাই না, হয় এটা উপরের দিকে যাবে অথবা নিচের দিকে যাবে। আচ্ছা, তাহলে এই আর এর বরাবর অ্যাক্টিভ পাওয়ার কত, এটা আই স্কোয়ার আর, এটা তো পি। আচ্ছা এখানে এই পি মানে কিন্তু অ্যাক্টিভ পাওয়ার না, আমি জাস্ট পাওয়ারের জন্য বুঝলাম, পাওয়ার মানে কারেন্টের স্কোয়ার ইনটু ইম্পিডেন্স। আচ্ছা তাহলে এটা হলো অ্যাক্টিভ পাওয়ার, তাহলে অ্যাক্টিভ পাওয়ার এই বরাবর আছে, এদিকে আছে পি। এখন যদি সার্কিটে ইন্ডাকটিভ পাওয়ার মান বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট পাওয়ার কিউ যেটা এদিকে পাবো কিউটি, আর কিউটি উপরের দিকে পেলে কি হবে, থিটা পজিটিভ আসবে, তাই না। আর অ্যাঙ্গেল পজিটিভ মানে এই ক্ষেত্রে এটা কি লোড, এটা ইন্ডাকটিভ লোড, আর ইন্ডাকটিভ লোড হলে পাওয়ার ফ্যাক্টর কি হবে, ল্যাগিং, তাই না। আলটিমেটলি ওই ইম্পিডেন্স ডায়াগ্রাম দিয়ে এটা হচ্ছে বোঝা যায়। আচ্ছা এখন যদি এই টোটাল কারেন্টের পরিমাণ যদি ক্যাপাসিটি হয়, আসসালামু আলাইকুম।
জি ভাই লোডশেড আছে, কোন দিব খেয়াল নেই আমার। ওই 55 দিকে উঠে হবে, এই 5-6 মিনিট। আচ্ছা, তাহলে এটা হলো ইন্ডাকটিভ ল্যাগিং পিএফ। আর এই ক্ষেত্রে আসবে কত? এদিকে এটা হলো পি, এটা আসবে হলো কিউসি বা কিউটি, এটা হলো এস। তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কি? নেগেটিভ আসতেছে না? আর আমরা জানি ক্যাপাসিটি, এটা লোডটা হচ্ছে ক্যাপাসিটিভ। তাহলে ক্যাপাসিটিভ লোড মানে হচ্ছে লিডিং পিএফ। এক কথায় আমরা এটা এভাবে মনে রাখতে পারি যে পাওয়ার হোক বা ইম্পিডেন্স, যদি অ্যাঙ্গেল পজিটিভ আসে তাহলে লিডিং পিএফ, নেগেটিভ আসলে ল্যাগিং পিএফ, উল্টা। আর কারেন্ট আর ভোল্টেজের ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি হলো অ্যাঙ্গেল পজিটিভ তার মানে হলো লিডিং, আর অ্যাঙ্গেল নেগেটিভ তার মানে হলো ল্যাগিং। তাহলে শুধু কারেন্টের ভোল্টেজের ক্ষেত্রে যা, আর ইম্পিডেন্স আর পাওয়ারের ক্ষেত্রে তার উল্টা। এই একটা জিনিস মনে রাখতে হবে, ভোল্টেজ কারেন্টের ক্ষেত্রে যা হবে, পাওয়ার আর ইম্পিডেন্সের ক্ষেত্রে তার উল্টাটা হবে। আচ্ছা, এখন আমরা একটু পাওয়ার ক্যালকুলেশনটা দেখি যে আচ্ছা এস সমান কত? অ্যাপারেন্ট পাওয়ার এস সমান আমরা জানি হচ্ছে ভি আই, তাই না? এখন এখানে একটা ব্যাপার আছে, এখন আমরা এটা আরএমএস এ লিখবো নাকি হচ্ছে পিকে লিখবো সেটা। যদি আমরা সাপোজ ভি আর আই পিক নিলাম, ঠিক আছে, ভোল্টেজ আই, ভি বা মানে ভোল্টেজ কারেন্ট দুটাতে আমরা যদি পিক ফর্মে নেই, সেক্ষেত্রে এস কত হবে? এস হচ্ছে হাফ ভি এম আই এম, ভি পিক আই পিক। আর যদি আমরা ভি আই আর এম এস ফর্মে নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে? এস সমান ভি আর এম এস আই আর এম এস কনজুগেট। এখানে হচ্ছে থেটা আই এম কনজুগেট। আচ্ছা, এটা কিন্তু এসি, হ্যাঁ? তাহলে এই ভিএম আইএম এই দুইটারই কিন্তু অ্যাঙ্গেল থাকবে। তাহলে ভোল্টেজ নিব আর কারেন্টের আমরা কনজুগেটটা নিব। এখানেও সেম, যদি আরএমএস থাকে ভিআরএমএস আইআরএমএস কনজুগেট। বা এটা আমরা এভাবেও লিখতে পারি যে হাফ ভিএম থেটা ভি ইন্টু হচ্ছে আই এম থেটা আই কনজুগেট। মানে এটা মনে রাখতে হবে যে অ্যাপারেন্ট পাওয়ার বা কমপ্লেক্স পাওয়ার বের করার সময় অবশ্যই আমাদেরকে কি নিতে হবে? কারেন্টের কনজুগেট অ্যাঙ্গেলটা নিতে হবে, ঠিক আছে? অ্যাঙ্গেলটা মাইনাস করে নিতে হবে। এই ভিআরএমএস আইআরএমএস এর ক্ষেত্রে সেম। তাহলে ভিআরএমএস যদি এরকম থেটা হয়, এরকম হয়, আমরা এভাবে লিখতে পারি যে ভিআরএমএস থেটা ভি আইআরএমএস থেটা আই কনজুগেট। ঠিক আছে, কারেন্টের কনজুগেট ফর্মটা আমরা নিব। আর আরেকভাবে এস লেখা যায়, এস সমান এটাও লেখা যায়, এস সমান হচ্ছে ভি আর এম এস স্কোয়ার বাই জেড কনজুগেট। তাহলে ভি স্কোয়ার আর এম এস বাই জেড কনজুগেট, এইটা মানে এইটার মতোই। কারণ হচ্ছে ভি বাই জেড মানে তো আই, তাই না? যে ভি আর এম এস বাই জেড ইন্টু ভি আর এম এস। তাহলে জেড এর কনজুগেট মানে আই এরও কনজুগেট চলে আসবে, এটা মানেই তো লেখা যায় আই কনজুগেট। এই জন্য এটা এভাবে লেখা যায়। তাহলে এই সূত্র দিয়েও বের করা যায় এস, এস সমান কত? ভি আর এম এস স্কোয়ার বাই জেড কনজুগেট, এস সমান হাফ ভি এম আই এম কনজুগেট, এস সমান ভি আর এম এস আই আর এম এস কনজুগেট। এখানে জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের সোর্সটা আর এম এস এ আছে নাকি পিকে আছে, ঠিক আছে? যদি পিকে থাকে তাহলে আমরা হাফ দিয়ে ভাগ করে দিব, যদি আর এম এস এ থাকে তাহলে আর কিছু ভাগ করা লাগবে না। বুঝে গেল? আর কনজুগেট মানে কি? কনজুগেট মানে সাপোজ একটা যদি ভি এরকম থেটা থাকে, এটা কনজুগেট কেমন হয়? ভি মাইনাস থেটা, তাই না?
মানে থিটাটা কনজুগেট মানে হচ্ছে অ্যাঙ্গেলের নেগেটিভ হয়ে যাবে। কনজুগেট মানে হলো কি থিটা হলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? থিটাটা নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এস বের করা শিখলাম। এখন পি সমান কত হবে? এটা আমরা দুইভাবে বের করতে পারি, যে পি সমান এস কস থিটা, ঠিক আছে? এটা দিয়ে বের করা যায়। কিউ সমান এস সাইন থিটা, এটা দিয়ে বের করা যায়। অথবা আমরা একবারে করতে পারি যে আমাদের যে এসটা বের হবে, এই এসটা যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে দেখা যায় একবারে আমরা পি প্লাস জে কিউ এই ফরম্যাটে পাবো। তখন এটাকে আমরা বলতে পারবো আমাদের রিয়াল পাওয়ার, আর এটাকে আমরা বলতে পারবো রিয়াক্টিভ পাওয়ার। আমরা এটা ডাইরেক্ট ক্যালকুলেটর থেকে বের করতে পারবো। কিরকম? এখন সাপোজ একটা আচ্ছা, এক মিনিট দাঁড়ান। আচ্ছা, এতক্ষণ যা বললাম এগুলো কি বোঝা গেল? জি ভাই। আচ্ছা, একটু দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম ভাই, কড়াইতলা লোডশেডে আছে? জি, 1 ঘন্টা। আচ্ছা, তাহলে এই পাওয়ার বের করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা ফলো করতে পারি, যে একবারে আমরা এস যেটা পাবো, যে এটা সাপোজ আমাদের এস এরকম দেওয়া আছে, হ্যাঁ? এস এরকম থাকতে পারে যে 10 প্লাস 20 জে কিলোওয়াট, ঠিক আছে? তাহলে এখানে এই 10টাকে আমরা কি বলতে পারি? এটা হলো আমাদের রিয়েল পাওয়ার, এটা হলো আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। এখন যদি প্লাস থাকে তাহলে সেটা কি পাওয়ার হবে? ইন্ডাকটিভ। যদি মাইনাস থাকে তাহলে ক্যাপাসিটিভ। আচ্ছা, আবার যদি অনেক সময় এরকম থাকে যে সাপোজ এরকম বলা থাকবে যে 125 অ্যাঙ্গেল ধরলাম যে 35 ডিগ্রি দিয়ে দিল, এটা হলো এস। এখন এটাকে আমরা কি করব? আমরা পোলার ফর্মে নিয়ে যাব, এই কমপ্লেক্স সরি রেক্টাঙ্গুলার ফর্মে নিয়ে যাব, এরকম ভাবে প্রকাশ করব। তাহলে এই যে উপরের 102 এটা পাবো আমরা রিয়েল পাওয়ার, আর এই 71.69 এটা পাবো রিঅ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে? আমরা এইভাবে এই শর্টকাটে এটা ইউজ করব। তো আমি সবসময় চেষ্টা করি হলো এই যে এটা ইউজ করার জন্য, হ্যাঁ? এস সমান ভিআরএমএস স্কোয়ার বাই জেড কনজুগেট, অথবা এই যে এস সমান ভিআরএমএস আইআরএমএস কনজুগেট, ঠিক আছে? এইটা ইউজ করার জন্য এই যে কোনো একটা বা দুইটা মনে রাখাই সহজ, তাহলে অত বেশি ভুলাই না। আর লাস্টে আমরা এস বের করতে পারলে পি আর কিউ এমনি বের করতে পারবো, ঠিক আছে? এইভাবে এস থেকে পি আর কিউ আমরা এমনিতে পেয়ে যাবো। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার আর একটা কিভাবে বের করা যায়? এই যে উপরে আমরা দেখলাম, এই যে এখানে দেখলাম যে পি সমান এস কস থিটা। তাহলে অনেক সময় কোশ্চিন এরকম দেওয়া থাকে যে পি দেওয়া আছে 10 কিলোওয়াট, ঠিক আছে? আর পিএফ দেওয়া আছে সাপোজ 0.8 ল্যাগিং, ঠিক আছে?
তাহলে এখন আমাদের বের করতে হবে এস। তাহলে এস কিভাবে বের করব? এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এস সমান কত, পি বাই কস থেটা। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি যে এস সমান পি বাই কস থেটা। কস থেটা মানে তো পি এফ। তাহলে এটা এরকম লেখা যায় যে পি বাই পি এফ, আর অ্যাঙ্গেল হচ্ছে, যদি ল্যাগিং থাকে তাহলে আমরা কি দেখলাম, ল্যাগিং মানে এখানে অ্যাঙ্গেল পজিটিভ থাকবে, তাহলে কজ ইনভার্স পি এফ। আর যদি এটা লিডিং থাকতো তাহলে আমরা এভাবে লিখতাম যে এস সমান পি বাই পি এফ অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স পি এফ। ঠিক আছে, শুধু অ্যাক্টিভ পাওয়ার দেওয়া থাকলে আমরা এভাবে লিখতে পারবো, রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া থাকলে শুধু থেটাটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা এস এ কনভার্ট করতে চাই আমরা কি লিখব, যে এস সমান কিউ বাই পি এফ, বা কিউ বাই পি এফ মানে কত, পি এফ মানে তো কস থেটা, তাই না? কিন্তু আহ, তাহলে এখানে থেটা মানে কত, আমাদের সাইন থেটা যদি দেওয়া থাকে তাহলে এরকম লেখা যায় যে কস সাইন ইনভার্স এক্স, বা যা দেওয়া থাকবে তাই। ঠিক আছে, মানে সাইন কস ইনভার্স হতে পারে, কস সাইন ইনভার্স, যেরকম দেওয়া থাকবে সেটা বের করে আমরা এরকম ভাবে বসাইতে পারি। ঠিক আছে, যে কিউ বাই এস এর সাথে অ্যাঙ্গেল আমরা একটা বসাই দিব। আচ্ছা, তা আমাদের সাধারণত রিঅ্যাক্টিভ দিয়ে আসলে এইভাবেই আসে, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, যে পি সমান এত হলে পি এফ যদি এত দেওয়া থাকে, এস সমান পি বাই পি এফ মাইনাস কজ ইনভার্স পি এফ। আর সাইন সাইন থাকলে যদি সাইন থেটা দেওয়া থাকে, সাইন থেটা থেকে আমরা কস থেটাটা বের করে নিব, কস থেটাটা বের করে নিয়ে তারপরে আমরা এখানে বসাতে পারি। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা সহজে যে সাম আপ করতে পারি এরকম, যে যদি কিউ সমান 0 হয় তাহলে সেটা কি হবে, সেই লোডটা হবে রেজিস্টিভ, তাই না? আর পিএফ কত হবে, রেজিস্টিভ হলে পিএফ হবে হলো 1, তাই তো? আর কিউ সমান যদি পজিটিভ হয় তাহলে কি হবে, লোডটা হবে ইন্ডাকটিভ। আর ইন্ডাকটিভ মানে কত, পিএফ হচ্ছে ল্যাগিং। আর কিউ যদি নেগেটিভ হয় তাহলে লোড হবে ক্যাপাসিটিভ। আর ক্যাপাসিটিভের পিএফ মানে হচ্ছে লিডিং। এভাবে এটা মনে রাখা যায়। পি তো আমাদের ফিক্সড, পি কিন্তু কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তাই আমরা শুধু কিউটা দিয়ে এটা মনে রাখতে পারি। কিউ সমান 0 হলে রেজিস্টিভ, পিএফ হলো 1। কিউ সমান পজিটিভ হলে ইন্ডাকটিভ, পিএফ হলো ল্যাগিং। কিউ নেগেটিভ হলে ক্যাপাসিটিভ, পিএফ হলো লিডিং। আচ্ছা, আর যদি পরীক্ষায় এরকম বলে দেয় যে এভারেজ পাওয়ার বা অ্যাবজর্ব পাওয়ার, এভারেজ পাওয়ার বা অ্যাবজর্ব পাওয়ার বা কনজিউম পাওয়ার বা ডিসিপেটেড পাওয়ার, যেটাই বলুক এই সমস্ত পাওয়ার মানেই হলো রিয়েল পাওয়ার। ঠিক আছে, তার মানে পরীক্ষায় যদি এরকম বলে দেয় এই যে এই পাওয়ার গুলার যে কোনো একটা বের করতে হবে, এভারেজ বা অ্যাবজর্ব বা কনজিউম বা ডিসিপেটেড, তাহলে আমরা ওই সার্কিট থেকে কারেন্ট ভোল্টেজ বের করে রিয়েল পাওয়ারটা বের করে দেবো। ঠিক আছে, অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের রিয়েল পাওয়ারটা বের করা লাগবে, এটা না করলে ওই অ্যান্সার ভুল, মানে ওই ম্যাথটা কাটা যাবে। যদি এরকম পাওয়ার বের করতে বলে, সাপোজ এখানে বলেছে যে কমপ্লেক্স পাওয়ার কত, আমরা এস বের করলাম, এস বের করে এস এর মধ্যেই তো দুইটা থাকে, পি প্লাস কিউ, তাই না? যে কিউ এরকম থাকে, তাই না? আমরা তো ভাবতেছি মনে অ্যান্সার হয়ে গেছে, কিন্তু না, এখানে এই পিটা আবার আমার আলাদা করে লেখা লাগবে, যে এইটা হলো আমার সেই ডিসিপেটেড বা অ্যাভারেজ, এই চারটার মধ্যে যে কোনো একটা যেটা হয় সেটা লেখা লাগবে, যেটা দেওয়া থাকবে পরীক্ষায়। হ্যাঁ, যে অ্যাভারেজ পাওয়ার বলুক বা অ্যাবজর্ব পাওয়ার বলুক বা কনজিউম পাওয়ার বলুক বা ডিসিপেটেড পাওয়ার বলুক, এই সব কিছু মানেই হলো রিয়েল পাওয়ার। আর যদি রিঅ্যাক্টিভ উল্লেখ করে দেয় যে ডিসিপেটেড রিঅ্যাক্টিভ পাওয়ার, কনজিউম রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাবজর্ব রিঅ্যাক্টিভ পাওয়ার, বা রিঅ্যাক্টিভ পাওয়ার আসলে কখনো কনজিউম বা অ্যাবজর্ব হয় না। হ্যাঁ, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার কি হয়, যে এটা ওই সার্কিটের মধ্যে জাস্ট ফ্লো করে, ব্যাক অ্যান্ড ফ্লো করে। ঠিক আছে, অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ এটা কখনো, এটা আমাদের কোনো কাজে লাগে না। রিঅ্যাক্টিভ কোনো কাজে লাগে না, অ্যাক্টিভটাই কাজে লাগে। রিঅ্যাক্টিভ শুধুমাত্র ওই লস, ওইটা ওই এদিক ওদিক করে আর ওই হিট জেনারেট হয়। আচ্ছা, এটুকু কি বোঝা গেল? তাহলে এসি পাওয়ার কি, পাওয়ার কিভাবে আমরা বের করব, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার সবই কিন্তু বোঝা গেল।
তাহলে এখান থেকে আমরা কিন্তু পাওয়ার ফ্যাক্টরের আরেকটা সংজ্ঞাও দিতে পারি, যে পরীক্ষায় যদি আসে পাওয়ার ফ্যাক্টর কি, এরকম যদি সংজ্ঞা আসে আমরা কিন্তু এটাও লিখতে পারি। কিভাবে? যে আমরা দেখলাম যে এই দিকে আছে আমাদের, যদি এটা হলো এস, এটা হলো পি, এটা হলো কিউ, তাই না? এটা হলো থেটা। তাহলে এটাকে এরকম ভাবে বলা যায় যে পাওয়ার ফ্যাক্টর মানে কি? পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে আমাদের এই এস তো টোটাল পাওয়ার, তাই না? এটা হলো আমাদের টোটাল পাওয়ার। এখন তাহলে পাওয়ার ফ্যাক্টর cos θ কে আমরা যদি এরকম বলি, cos θ মানে কত? P বাই S। তার মানে এটা হলো কি, যে টোটাল পাওয়ার আর অ্যাক্টিভ পাওয়ারের একটা রেশিও, তাই না? তাহলে এই রেশিওটা সাপোজ এরকম 0.8। এই 0.8 দ্বারা আসলে কি বোঝাচ্ছে? তাহলে পাওয়ার ফ্যাক্টর 0.8 দ্বারা বোঝাচ্ছে যে টোটাল পাওয়ারের 80% হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার, ঠিক আছে? তাহলে 80% অ্যাক্টিভ বা রিয়েল পাওয়ার মানে কি? আমরা এটা মানে বলবো যে টোটাল আমাদের যে পাওয়ারটা জেনারেট হচ্ছে সেই পাওয়ারের 80% আমাদের কাজে লাগছে, বাকি 20% লস, ঠিক আছে? তাহলে পাওয়ার ফ্যাক্টর 0.9 মানে কি? 0.9 মানে হচ্ছে টোটাল পাওয়ারের 90% হচ্ছে আমাদের অ্যাক্টিভ বা রিয়েল পাওয়ার হিসেবে কাজে লাগতেছে, বাকি 10% লস। এই জন্যই বলা হয় যে পাওয়ার ফ্যাক্টর যত বেশি হবে তত ভালো, আর পাওয়ার ফ্যাক্টর 1 হওয়া মানে সব থেকে ভালো, কিন্তু আসলে এটা সম্ভব না। এটা সাধারণত ওই 0.9, 0.8 এরকমই হয়, 0.8 এরকমই হয়। তাহলে এখান থেকে পাওয়ার ফ্যাক্টর আমরা ডেফিনেশন এরকম বলতে পারি যে পাওয়ার ফ্যাক্টর কি, যে আমরা এভাবে বলবো যে টোটাল পাওয়ারের কত পার্সেন্ট অ্যাক্টিভ বা রিয়েল পাওয়ার হিসেবে ব্যবহার হচ্ছে, সেটাই হলো পাওয়ার ফ্যাক্টর। পাওয়ারের দিক থেকে ডেফিনেশন দিলে এটা, তাহলে এটা বোঝা গেল। তাহলে পরীক্ষায় যদি কখনো বলে যে পাওয়ার ফ্যাক্টর 0.8 মানে কি, যে ওই রিয়েল পাওয়ার টোটাল পাওয়ারের 80% হচ্ছে আমাদের অ্যাক্টিভ বা রিয়েল পাওয়ার হিসেবে কাজে লাগতেছে। পাওয়ার ফ্যাক্টর 0.9 মানে কি, এরকম। তাহলে পাওয়ার ফ্যাক্টর কেন বেশি হওয়া ভালো? তাহলে আমরা বলতে পারি যে পাওয়ার ফ্যাক্টর বেশি হলে কি হবে, আমাদের এই অ্যাক্টিভ পাওয়ারের পরিমাণ বেশি হবে। আর অ্যাক্টিভ পাওয়ার বেশি হওয়া মানে কি, আমাদের লস কমে যাবে। রিঅ্যাক্টিভ মানে তো লস, একটু আগেই বললাম। এই জন্য পাওয়ার ফ্যাক্টর যত বেশি হয় তত ভালো, ঠিক আছে? আর পাওয়ার ফ্যাক্টর একের বেশি কেন হতে পারে না? কারণ এই টোটাল পাওয়ারই হলো আমার এস, ঠিক আছে? তাহলে এটা যদি 100-র বেশি হয় তার মানে কি এটা গ্রেটার দেন 1 হওয়া লাগবে। এটা কি গ্রেটার দেন 1 হওয়া সম্ভব? এটা তো সম্ভব না। অর্থাৎ আমাদের অ্যাক্টিভ পাওয়ার কখনোই টোটাল পাওয়ারের থেকে বেশি হবে না। এই কারণে পাওয়ার ফ্যাক্টর কখনো 1-এর থেকে বড় হয় না। ম্যাক্সিমাম হইলে 1 হয়। যদি লসলেস লাইন হয় সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর 1 হয়। কিন্তু যদি লসলেস না হয় সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর 1 হয় না। হ্যাঁ? কিছু পরিমাণে ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্স থাকেই লাইনে। তাহলে আমি এখান থেকে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা পাওয়ার ফ্যাক্টরের ডেফিনিশন তো আমরা দিলাম, আর আরেকটা হচ্ছে যে এইটা কিন্তু ভালোভাবে মনে রাখা লাগবে যে পরীক্ষায় যদি অ্যাভারেজ, অ্যাবজর্ব, কনজিউম, ডিসিপেটেড এরকম পাওয়ার বলে দেয়, তাহলে আমরা রিয়েল পাওয়ারটা বের করব। আর যদি উল্লেখ করে দেয় যে ডিসিপেটেড রিঅ্যাক্টিভ পাওয়ার কত, তাহলে আমরা ওটা বের করব। আচ্ছা, তাহলে এইটুকু কি বোঝা গেল? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে এস আমরা কিভাবে লিখি? এস আমাদের এখানে থাকে হলো পি প্লাস জে কিউ আকারে, তাই তো? যে রিয়েল বা রিঅ্যাক্টিভ পাওয়ার আকারে। এখন এখান থেকে যদি আমাদের বলা হয় যে ডেলিভার্ড পাওয়ার কত বা অ্যাবজর্ব পাওয়ার কত, ঠিক আছে? সেটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, এটা একটু দেখি। এটা আমরা ডিসি তেও দেখছি, এখানেও দেখব। আচ্ছা, তাহলে আমরা জানি অ্যাবজর্ব বা ডেলিভার্ড পাওয়ার, এটা দুই ক্ষেত্রে আমরা মানে দুই ধরনের আমরা লিখি, তাই না? একটা হলো সোর্সের ক্ষেত্রে, আর একটা হলো লোডের ক্ষেত্রে। এখন আমরা আমাদের পরীক্ষায় সাপোজ এরকম দেওয়া আছে, এটা দেওয়া থাকবে, যে এরকম বা এটা প্লাস মাইনাস থাকতে পারে। এটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে এই সোর্সটা বা এই লোডটা পাওয়ার অ্যাবজর্ব করছে নাকি ডেলিভার করছে, ঠিক আছে? এটা আমরা কিভাবে বুঝবো? যে সোর্সের ক্ষেত্রে যদি এটা এরকম থাকে
যে এস সমান পি প্লাস জে কিউ, এরকম আছে পি প্লাস জে কিউ। তাহলে সোর্সের অ্যাক্টিভ পাওয়ার পজিটিভ, এটা মানে কি? এটা পজিটিভ মানে হচ্ছে সোর্স পাওয়ার ডেলিভার করতেছে, তাই না? এটা আমরা ডিসিতেও দেখছি। তাহলে সোর্সের পাওয়ার অ্যাক্টিভ মানে ডেলিভার টু লোড। সোর্সের পাওয়ার পজিটিভ মানে কি? অ্যাক্টিভ পাওয়ার পজিটিভ মানে ডেলিভার টু লোড। আর এই প্লাস জে কিউ যদি থাকে তাহলে আমরা কি ধরবো? প্লাস জে কিউ মানে লিডিং পাওয়ার ডেলিভার করছে, লিডিং পাওয়ার ডেলিভার্ড, অথবা আমরা এভাবে বলতে পারি যে ল্যাগিং পাওয়ার অ্যাবসর্ব। এটা গেল সোর্সের ক্ষেত্রে। তাহলে সোর্সের ক্ষেত্রে যদি এস সমান পি প্লাস জে কিউ থাকে তাহলে আমরা কি বলবো? পি পজিটিভ মানে ডেলিভার টু লোড, কিউ পজিটিভ মানে লিডিং পাওয়ার ডেলিভার্ড অথবা ল্যাগিং পাওয়ার অ্যাবসর্ব। আর লোডের ক্ষেত্রে যদি এরকম থাকে, লোডে মানে সোর্সে যা হবে লোডে তার উল্টাটা হবে। এইখানে প্লাস মানে কি? পজিটিভ মানে হচ্ছে পাওয়ার এখানে কি করছে? লোড হচ্ছে পাওয়ার অ্যাবজর্ব করছে, তাহলে অ্যাবজর্ব বাই লোড। তাহলে লোডের ক্ষেত্রে এটা পজিটিভ থাকা মানে পি পজিটিভ থাকা মানে সেটা পাওয়ার অ্যাবজর্ব করছে। আর কিউ পজিটিভ মানে যদি এই লিডিং হচ্ছে ডেলিভার্ড করে তাহলে অবশ্যই অ্যাবজর্ব করবে। তাহলে লিডিং অ্যাবজর্ব বা ল্যাগিং ডেলিভার্ড। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, হ্যাঁ? ল্যাগিং ডেলিভার্ড, এটা মনে রাখাটা ইম্পর্ট্যান্ট। তাহলে কি বললাম? যদি পি প্লাস জে কিউ এই আকারে থাকে তাহলে কি হবে? সোর্স যদি হয় সেটা সোর্স হইলে ডেলিভার করবে অ্যাক্টিভ পাওয়ার ডেলিভার টু লোড, আর লিডিং পাওয়ার ডেলিভার টু লোড, অথবা ল্যাগিং পাওয়ার অ্যাবসর্ব। আর এখানে আসতেছি যদি লোডের ক্ষেত্রে যদি পি পজিটিভ আসে তাহলে কি হবে? লোড পজিটিভ পাওয়ার অ্যাবজর্ব করবে, আর যে কেউ আসলে এখানে যদি লিডিং ডেলিভার করবে তাহলে লিডিংটা অ্যাবজর্ব করবে, তাই না? সরি সরি, কোনটা বললাম? অ্যাবজর্বিং, ল্যাগিং, অ্যাবজর্বিং, পি প্লাস জে লিডিং ডেলিভার, ল্যাগিং, ও সরি, উল্টা বলে ফেলছি যেটা। এইটা উল্টা হবে না, লিডিং পাওয়ার অ্যাবজর্ব, ল্যাগিং পাওয়ার ডেলিভার, এটা হলো লিডিং পাওয়ার অ্যাবজর্ব, আর লিডিং পাওয়ার ডেলিভার, ল্যাগিং পাওয়ার ডেলিভার। আর এটা হবে হলো ল্যাগিং পাওয়ার অ্যাবজর্ব আর লিডিং পাওয়ার ডেলিভার, তাই তো? এটা হলো ল্যাগিং অ্যাবজর্ব আর লিডিং ডেলিভার। আচ্ছা,
তাহলে আমরা কি বুঝবো যে পি প্লাস জে কিউ সোর্স আকারে থাকলে সেটা হচ্ছে লিডিং পাওয়ার অ্যাবজর্ব করবে, ল্যাগিং পাওয়ার ডেলিভার করবে। আর পি প্লাস জে কিউ লোডে থাকলে ল্যাগিং অ্যাবজর্ব, লিডিং ডেলিভার, মানে উল্টা আর কি। হ্যাঁ, এখন যদি এখানে মাইনাস থাকে তাহলে কি আসবে সেটা আমরা একটু দেখি। যে এটা হলো সোর্স আর লোড